আচ্ছা, আমাদের মনে হয় একজন নতুন স্টুডেন্ট আছে, ফাতিহা। অনেকজন স্যার। স্যার অনেকেই আছে। 4-5 জন আছে। 4-5 জন নতুন স্টুডেন্ট আছে। আচ্ছা, একটু কাইন্ডলি হাত তুলবেন দেখি কারা কারা 4-5 জন। স্যার কয়েকজন আসেনি আজকে, কালকে এসেছিল ওরা। কালকে ফাতিহা এসেছে। ফাতিহা, আচ্ছা আমি হচ্ছে আরিফ স্যার, তোমার বাংলা টিচার। সাময়িক সময়ের জন্য হয়তোবা তোমাদের সাথে আছি এখন। যাই হোক, আহ এই তো আমি আমি আমার সম্পর্কে তুমি কোথা থেকে ক্লাস করছো? হ্যাঁ, একটু জানাবে। স্যার আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে? আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে না? আচ্ছা, কোন স্কুলে? ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, ও এটা কি আহ, আমাদের আরেকজন আছে ব্রাহ্মণবাড়িয়ার, স্যার আমি নুজহাত। নুজহাত চেনো ওকে? স্যার এত বড় ইয়ের মধ্যে কিছু হয়েছিল না। তোমার স্কুলের আশেপাশে না? স্যার আমি তো ঢাকায় থাকি। ও, তুমি ঢাকায় থাকো? হ্যাঁ, তাহলে তো তুমি ব্রাহ্মণবাড়িয়া কেন বলো? স্যার আমার ঢাকাইয়া। দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, কিন্তু আমি ঢাকায় থাকি। এগুলা হইলো কিছু? আচ্ছা, ওকে, 2 মিনিট শেষ। লেটস স্টার্ট টুডেস ক্লাস। আচ্ছা, এর আগের ক্লাসেও কি 22 জন ছিল? স্যার মনে হয় না। 24 জন। তো স্যার 24 জন ছিল কেন? আজকে কম কেন? তোমাদের কম কেন ক্লাসে? মাত্র এত কম কেন? স্যার পরীক্ষা তাই মনে হয়। কিসের পরীক্ষা? স্যার প্রায় সবারই পরীক্ষা চলছে। স্যার কালকে সবারই পরীক্ষা, স্যার আমারও পরীক্ষা কালকে। কি পরীক্ষা? স্যার কালকে স্যার অর্ধবার্ষিক ইংলিশ। স্কুলে। কালকে বাংলা পরীক্ষা। পরীক্ষা, তারপরে আপনি ক্লাস করতেছি আজকে। ইংলিশ পরীক্ষা কালকে আমাদের। আচ্ছা, তো আহ, ও, স্যার তুমি কি বাংলা বুঝাতে চাচ্ছ যে স্যার আপনার ক্লাস করার জন্য, তুমি কি এটা বোঝাতে স্যার আপনার ক্লাস করার জন্য আমি পরীক্ষাকেও তুচ্ছ মনে করছি নাকি, এরকম কিছু? কি স্যার? না স্যার। হ্যাঁ, কালকে আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আজকে আমরা আমাদের বাংলা বইটা শেষ করে ফেলবো। আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখা যাচ্ছে কিনা বলেন। জি স্যার, দেখা যায়। জি স্যার দেখাচ্ছে। আজকে আমরা আমাদের বাংলা বই শেষ করে ফেলবো এবং আপনাদের হচ্ছে বাংলা পরীক্ষার সিলেবাস আমি দিয়ে দিয়েছি গ্রুপে। কে কে পান নাই? স্যার রিয়ান আমি পাও নাই? দেখেছি। রিয়ান পাও নাই? এই আমার বেডটা কই রে? মশা মারা বেডটা কোথায়? দেখা যাচ্ছে? স্যার আপনি ফোনে থিয়েটারে বেড এই চালান। এই বেডটা দিয়ে মাইর হবে, মাইর। হ্যাঁ, সিলেবাস দিলে দেখো না গ্রুপে? সারাদিন খুঁজি। জোয়ার, ব্যাপার কি? যারা যারা হাত তুলেছেন তারা তারা আমাকে পার্সোনালি নক দিয়ে সিলেবাস দিবেন। কেউ ওদেরকে সিলেবাস দিবে না, পেয়েছি পেয়েছি। আমাকে নক দিবা। আজকে গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, ওকে। আমরা আজকে চলে যাব কতকাল ধরে, আনিসুজ্জামান, পৃষ্ঠা নাম্বার 50। পৃষ্ঠা নাম্বার 50, আনিসুজ্জামানের কাছে চলে যাবো আমরা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম আনিসুজ্জামান সম্পর্কে কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, সবার আগে আমরা আনিসুজ্জামান সম্পর্কে জানবো, তারপরে আমরা আমাদের লেসনে চলে যাব। আচ্ছা, স্যার আমি 1 মিনিট বইটা আনি। যাও, দ্রুত দ্রুত দ্রুত। স্যার এটা কত অধ্যায়? আই মিন কোন গল্প? এই যে কোন গল্প, এই মাত্রই তো যে বললাম, গতকাল স্যার ধরে। আমিও যাই নিয়ে আসি বইটা। যাও 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 যাও, দ্রুত দ্রুত। যারা যারা ক্যামেরা অফ করে রাখছেন, স্যার কত পৃষ্ঠা? পৃষ্ঠা নাম্বার আপাতত খুলবে 53। দ্রুত দ্রুত চলে আসো। পেয়েছি। স্যার কত পৃষ্ঠা? আমি বই আনতে গেছিলাম। 35। 50, হ্যাঁ 53। ওকে, চলে আসি। যেগুলো দাগাতে বলবো দাগাবেন। আচ্ছা,
মননশীল প্রাবন্ধিক ও গবেষক আনিসুজ্জামানের জন্ম 1937 খ্রিস্টাব্দে কলকাতায়। এটা লাগবে না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ছিলেন। এমেরিটাস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ এমেরিটাস? তাই না? এমেরিটাস এর মিনিং হচ্ছে কি, আমি তো যে মানে যে রিটায়ার্ড করেছে। এমেরিটাস অর্থ মানে কি, যে রিটায়ার্ড করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ার্ড করেছে। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমারিটাস অধ্যাপক ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে তার বেশ কিছু গবেষণা গ্রন্থ রয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, অবশ্যই এগুলো পড়তে হবে। মুসলিম বাংলা সাময়িক পত্র, মুনির চৌধুরী। এই যে পরীক্ষা এটা খুব বেশি আসে, যে সে কিন্তু নিজেকে নিয়ে কখন লেখে নাই, লিখেছে কাকে নিয়ে? মুনির চৌধুরীকে নিয়ে লিখেছে। ফোনের চার্জ কম, মুকিমুল চার্জে লাগাবা? লাগাও, সমস্যা নাই। স্যার জি, না স্যার, তার জন্য কি আমরা অফ রেখেছি? নাই। আচ্ছা, হ্যাঁ, বুঝি না। স্যার আমি তো পাচ্ছি না। 53 পেজ। দিতে না স্যার, এই যে এই খুব পুরানো স্যার, কবিতা টাইপের, যে মানে কবিতা বলে স্যার, বই পরিচিতি আমি 53। আমি তো 53 পেজে আছে, আমি 53 পেজে যেতে বলেছি। স্যার পেজ আচ্ছা, দেখেন, মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলা সাময়িক পত্র, মুনির চৌধুরী, স্বরূপের সন্ধানে, স্বরূপের সন্ধানে, পুরনো বাংলা গদ্য, এইগুলো হচ্ছে কার? আনিসুজ্জামানের। এছাড়া তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস, হ্যাঁ, বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের প্রধান সম্পাদক। এই যে বাংলা একাডেমিতে প্রকাশিত হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, খুবই গুরুত্বপূর্ণ, এখানে 3-4টা স্টার দিয়ে রাখো। এটা কিন্তু পরীক্ষায় আসে। বাংলা সাহিত্যের ইতিহাসের ইতিহাস গ্রন্থের প্রধান সম্পাদকের নাম কি? আনিসুজ্জামান। ঠিক আছে। আচ্ছা, সাহিত্য সাধনা ও গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন পুরস্কার ও পদকে ভূষিত হন। এগুলো হচ্ছে দাউদ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, পদ্মভূষণ। এই যে এটা মাথায় রাখতে হবে, পদ্মভূষণ পেয়েছিল কে? পদ্মভূষণ পেয়েছিল আনিসুজ্জামান। ফাতেমা ভূষণ বলে। ফাতেমা ভূষণ, বুঝছো? আচ্ছা, তিনি 2020 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। কত সালে? 2020 সালে। আচ্ছা, এতটুকু সবাই দাগিয়েছো? স্যার এক সামনে যাচ্ছি। ওকে, সামনে যাচ্ছি, একটু গল্পটা পড়ি। দেখেন, কতকাল ধরে, তার মানে এখানে দেখেন অনেকগুলা ছবি দেখে মনে হচ্ছে অনেক মুরব্বীরা বসে আছে। হ্যাঁ, দেখি এখন কি বলে। বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরের ইতিহাস। কত বছরের ইতিহাস? 2500 বছরের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস হচ্ছে 2500 বছরের ইতিহাস। ব্যাপারটা কি বুঝছেন? আড়াই মানে হচ্ছে 2.5 হাজার, 5K। ঠিক আছে। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, 2500। স্যার 2500 না? এই যে 2500 বছরের ইতিহাস। ঠিক আছে, 2500 ইতিহাস। আচ্ছা, এখন এই যে এই ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। আলো আঁধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। আলো আঁধারের খেলায় মানে হচ্ছে কি, যেটা কি কোনো কিছু জানো, কোনো কিছু জানো না। ঠিক আছে, এইটা বলছে। ইতিহাস বলতে শুধু রাজরাজাদের কথাই বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। এটা এটা হচ্ছে মাথায় রাখতে হবে, ইতিহাস বলতে কি বোঝায় এবং কি বোঝায় না। এককালে এদেশে রাজারা ছিল না, তখন মানুষের দাম বেশি ছিল। লোকজনই নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধতো, দেশ চালাতো। ঠিক আছে, কিভাবে চাষ করতো? যুক্তি পরামর্শ করে। কিভাবে করতো? যুক্তি পরামর্শ করে। ওকে। আচ্ছা, তারপর 2300-2400 বছর আগে রাজা এলেন এদেশে। দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে রাজাদের আগে কিন্তু কি ছিল? মানুষ ছিল। তার মানে মানুষের পরে আসছে হচ্ছে রাজা। আচ্ছা, দেখেন, তারপর 2300-2400 বছর আগে রাজা এলেন এদেশে, সেই সঙ্গে মন্ত্রী এলেন, সামন্ত মহাসামন্তের দল এলেন। সামন্ত মহাসামন্ত মানে হচ্ছে ওই যে রাজাদের হচ্ছে কি, যারা ওই যে সেনাপতি বা হচ্ছে যারা তস্কর বাহিনী থাকতো, তাদেরকে বলা হতো। কত লোক, লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়ম কানুন দেখা দিল। এক কথায় তখন কারো গরদান যেত, কেউ বড় লোক হয়ে যেত, কারো খুশির বদৌলতে। ঠিক আছে, মানে কেউ যদি কারোর উপর খুশি হতো, এই না মণিমুক্তার মালা, যদি আমি যদি তোমাদের তোমাদের যদি থাকতো, মানে আমি যদি রাজা হতাম, তোমাদের গর্দান নিয়ে নিতাম, কারণ তোমরা পড়াশোনা করো না। আর যদি পড়াশোনা করতাম, তোমাদেরকে এই নাও মণিমুক্তার মালা নাও। হ্যাঁ, এইভাবে এইভাবে দিতাম যদি আমি রাজা হতাম। যাই হোক, সমস্যা নাই। তারপর রাজারা শুধু এই গর্দান নিত এমন না, তারা কি করতো? তারা বেত্রাঘাত করতো তোমাদেরকে। আমি, হ্যাঁ, ক্যামেরাটা অফ রাখো আব্দুল হাকিম।
তোমাদেরকে আমি বেত্রাঘাতের পানিশমেন্ট দিতে পারতাম, বেত্রাঘাত। হ্যাঁ, মানে বেত্রাঘাত মানে কি? বেতের মায়ের, বুঝছো নাকি বোঝো নাই? চাবুক, দেখো না বাংলা মুভিতে চাবুক, হ্যাঁ, চাবুক চাবুক পেটা করে, ওইরকম তোমাদের এখন দরকার আছে ওইরকম। হ্যাঁ, পড়াশোনা না করলে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাই। তারপর যেমন সেই দিন পড়া কে দিয়েছিল আমাকে? তাসলিম। তাসলিম কোথায়? হ্যাঁ, তাসলিম পড়া দিয়েছিল। তাসলিমকে একাই বলতাম যে এই নাও মণিমুক্তার মালা নাও, তুমি খুশি থাকো। হ্যাঁ, তারপর বলতাম এই নাও 10 বহর, 10 বহর। 10 বহর মানে হচ্ছে কি একদম সোনার কয়েন, এইভাবে দিতাম থলি থেকে। বুঝছো নাকি বোঝো নাই? তো যাই হোক, আমরা এখন আর রাজরাজাদের যুগে নাই, আমরা এখন অন্য যুগে চলে এসেছি। এক কথায় কারো গর্দান যেত, কেউ বড়লোক হয়ে যেত কারো খুশির বদৌলতে। তার মানে বড়লোক কিভাবে হতো? স্যার কারো যদি, তখন কি আইন ছিল না? অবশ্যই আইন ছিল, আইন স্যার ছিল। তাহলে স্যার শুধু প্রশ্ন শুধু করলে গর্দান আমি কিভাবে? এই গর্দানই তো যে না। আইন কি ছিল? আইন ছিল হচ্ছে কি, ভালোকে বোঝো, ম্যাগনা কার্টা আসার পর তো এগুলো সবকিছু আইন হয়েছে। তার আগে আইন ছিল হচ্ছে মানুষের আইন, মানে রাজারা যে আইন মানতো, নিজে যেটা মনে করতো, সেটাই হচ্ছে কি আইন ছিল। ব্যাপারটা কি বুঝছো নাকি বোঝো নাই? এখনো তো ইংল্যান্ডের কুইনের কথা মানে, বুঝছো? ইংল্যান্ডের কুইনের কথা এখনো মানুষ এটা মানে। মারা গেছে। আচ্ছা, তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল, আর প্রজারা রইলো পেছনে পড়ে। তবু এদের কথা কিছু কিছু জানা যায়, পরিচয় পাওয়া যায়, এদের জীবনযাত্রা। এদের কথা মানে হচ্ছে কি, প্রজাদের কথা বলছে। 1000 বছর আগে সব পুরুষই পরতো ধুতি, সব মেয়েরাই শাড়ি। ব্যাপারটা কি বুঝছো? 1000 বছর আগে তখনও হচ্ছে পুরুষে কি পরতো? ধুতি পরতো, এবং মেয়েরা পরতো শাড়ি। শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরতো। বুঝছো? এই যে থাকে না, তোমরা এখন যে কি করো? স্যার গেঞ্জি সব কিছু পড়তো না। এই আরে বাবারে, চাদর কিছু পড়তো না মানে কি? পড়তো তো, চাদর নিত। এই যে এরকম 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 চাদর নিত। ঠিক আছে, শীতকালে যেটা চাদর। স্যার বৌদ্ধরা যেভাবে পড়ে ওইভাবে? হ্যাঁ, বড়লোক, এই যে শোনো ভালো করে বোঝো, এই যে যত সৃষ্টির শুরু থেকে, সভ্যতার শুরু থেকে যখন থেকে মানুষের মাথায় পশনেস আসছে, তখন থেকে মানুষ কিন্তু পশনেস দেখায়। বুঝছো? যে নিচু জাত, যারা নিচু, তাদেরকে নিচু করে দেখার জন্য আমরা, মানে যারা উঁচু জাত, তারা হচ্ছে বিভিন্ন রকমের জিনিসপত্র ধারণ করতো। বুঝছো নাকি বোঝো নাই? এই যে যখন হচ্ছে পরার কিছু ছিল না, গাছের বাকল, গাছের বাকল মানুষ পড়তো, তখনও উঁচু নিচু যাচ্ছিল। কি করতো? যারা নিচু জাত, মানে যাদেরকে নিচু করে দেখানো হবে, হ্যাঁ, যারা একটু বর্ণে কালো বা একটু দেখতে ভালো না, তাদেরকে নিচু জাত বলা হতো ওই সময়। যখন হচ্ছে কি, ওই যে গাছের পাতা, তারপর গাছের বাকল পড়তো না মানুষ, ওই সময় থেকে কিন্তু এই যে শ্রেণী বৈষম্য শুরু হয়েছে। ব্যাপারটা কি বুঝছো? এই এখনো, এখনো হচ্ছে কি, এমনও আছে যে বাচ্চা কালো হয় নাকি ওই বাচ্চা নিবে না। কি সিস্টেম? বাচ্চা নাকি কালো হলেও বাচ্চা নিবে না কেন? এই আমরা কালোরা কোথায় যাব নাকি? তাই না? তো যাই হোক, আমাদের আন্দোলন করা উচিত। আচ্ছা যাই হোক, আন্দোলন পরে করবো আমরা। দেখি এখন শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরতো, মেয়েরা শাড়ির সাথে ওড়না পরতো। ঠিক আছে, ছেলেরা ধুতির সাথে পরতো চাদর, এবং মেয়েরা শাড়ির সাথে পরতো ওড়না। এখনকার মতো তখনও মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত, শুধু ওড়নাওয়ালিরা ঘোমটা দিত ওড়না টেনে। ব্যাপারটা কি বুঝছেন? আগে মানুষ ওই যে শাড়ি টেনে দাও না ঘোমটা, কিন্তু যাদের ওড়না ছিল, তারা ওড়না টেনে ঘোমটা দিত। ঠিক আছে। তবে ধুতি আর শাড়ি দুই হতো বছরে, এই বহরে ছোট। বহরে ছোট মানে কি, কম, মানে লেন্থে কম হতো। তাতে নানা রকম নকশাও কাটা হতো। ঠিক আছে। মখমলের কাপড় পরতো শুধু মেয়েরা। এই যে এটা পরীক্ষায় আসছিল মনে হয়, ক্যাডেট কলেজে একটা পরীক্ষায়, যে মখমলের স্যার কাপড় মখমল মানে কি? এই যে নরম নরম, দেখো না, নরম নরম কাপড়, নরম নরম, একটু সিল্কি সিল্কি, সিল্কি না, একটু গ্লসি গ্লসি থাকে, মখমলের কাপড়। এরপর এই যে এরকম মানে এটা হাতে দিলে খসখসে কত শার্ট, খসখসে। মখমলের কাপড়। ঠিক আছে, আম্মুকে জিজ্ঞেস করলে দেখাবে, সমস্যা নাই। নানা রকম সূক্ষ্ম পাটের ও সুতোর কাপড় চল ছিল। ঠিক আছে, নানা রকম কার কার চল ছিল, পাটের আর সুতোর, হ্যাঁ, কাপড়ের চল ছিল। জুতো পরতে পেত না সাধারণ লোকে, শুধু যোদ্ধা ও পাহারাদাররা। সাধারণ লোকরা কিন্তু জুতো পরতে পারতো না। হ্যাঁ, যোদ্ধা এবং পাহারাদাররা জুতো পরতো। কারা পরতো? যোদ্ধা ও পাহারাদাররা জুতো ব্যবহার রাজারাও করতো। করতো না। হ্যাঁ,1000 বছর স্যার ব্রেকেট দিয়েছেন স্যার, আটকান নাই পরে। বুঝি না। স্যার এই পুরো প্যারাটাই জায়গায় ব্রেকেটটা দিয়েছেন যে 1000 বছর ওইখানে পরে, তো স্যার ওইটা আর আটকান নাই। কোথায় আটকায় নাই? ওই যে স্যার এই যে শুরুতে যে 1000 বছর আগে পুরুষরা ওই যে ওইটা ওইখান থেকে। স্যার হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে? এই পুরো
ও ওইখানে আটকাই নাই, এই যে এই পর্যন্ত বাবা, এই পর্যন্ত। যেগুলো গোল গোল করে রাখছি এগুলো দেখাও। স্যার আগের দিনের জুতা কেমন ছিল, মানে কি দিয়ে তৈরি করা হতো? নাগরাই, নাগরাই চামড়া, চামড়া দে নাগরাই জুতো। দেখো না এখন বিয়ের সময় বরকে পরায় এক রকমের কাপড়ের সস্তা নাগরাই জুতো এরকম থাকে, ওয়ান টাইম। ওগুলোর পরতো হচ্ছে আগে মানুষ পরতো নাগরাই জুতো। হ্যাঁ, যাই হোক, এরপর দেখো চলে আসলাম। সাধারণে পড়তো কাঠের খড়ম, এই যে কাঠের খড়ম এখনো মানুষ পরে এবং এটার উপকারিতা আছে। ছাতা, লাঠির ব্যবহার ছিল, কার কার ব্যবহার ছিল? ছাতা এবং লাঠির কিন্তু ব্যবহার ছিল। সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। চুলের ব্যবহার ছিল দেখবার মতো, হ্যাঁ বাবরি রাখতো ছেলেরা, এই যে এইটা ছিল ফ্যাশনেবল, বুঝছো? ছেলেরা বাবরি চুল রাখতো, বুঝছো? না হয় মাথার উপরে চূড়ো করে বাঁধতো চুল, চূড়ো করে কি বাঁধতো? চুল, বুঝছো? এই যে এরকম খোপা, চূড়ো মানে কি? স্যার বাবরি চুল মানে কি? বাবরি চুলে এই কোকড়া চুল রে বাবা, কোকড়া কোকড়া। স্যার হ্যাঁ, তাহলে স্যার চুল কাজী তো ইসলামের ছোট হয় স্যার, আচ্ছা, কোকড়া হয় না এই সবসময়। আগে পড়াই। তখন মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে, তখন শৌখিন পুরুষেরা অনেকটা তেমনি করে কোকড়া চুল কপালের ওপর বেঁধে রাখতো। এই দেখবা আগেকার যুগে, এই যে কার বলো, কার বলি, তোমরা কি ইয়েকে চেনো? জসিম, জসিমকে চেনো? জসিম বা হচ্ছে নায়করাজ রাজ্জাক, রাজ্জাক। Yes, তারপর স্যার। হচ্ছে, জসিমউদ্দিন। হ্যাঁ, তারপর দেখবে ডিপ জল, ডিপ জলই তো করতো। এরকম এরকম হচ্ছে কাপড় বাঁধতো নিজের, এই যে এইভাবে কাপড় বাঁধতো কপালে, এরকম কাপড় বাঁধতো আর চুলগুলোকে এইভাবে উঠে রাখতো। হ্যাঁ আর আগেকার, জিন্সও তো। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ। তারপর দেখছো তো, দেখো তখনকার মেয়েরা যেমন ফিতে জেন্টসও বাঁধে চুলে, এরকম। তখন আচ্ছা যাই হোক, মেয়েরা নিচু করে, মেয়েরা নিচু করে খোপা বাঁধতো, নয়তো উঁচু করে বাঁধতো ঘোড়া চুল। হ্যাঁ, ঘোড়া চুল মানে হচ্ছে এরকম, দেখো না ঘোড়ার লেজের মতো মেয়েরা আগে চুল বাঁধতো, ঠিক আছে? আর এখন ওই যে আর বা নিচু করে খোপা বাঁধতো। দেখো না যে, তোমরা তো সুচিস্মিতাকে দেখো নাই, হ্যাঁ এই যে এরকম সুন্দর করে খোপা বাঁধতো নিচে, কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখে কাজল আর খোপায় ফুল। তারপরে কপালে কি দিত? টিপ, পায়ে আলতা, চোখে কাজল আর খোপায় ফুল। নানা রকম প্রসাধনীয় ব্যবহার করতো তারা। আচ্ছা, মেয়েরা তো বটেই, ছেলেরাও সে যুগে অলংকার ব্যবহার করতো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ছেলেরা কি ব্যবহার করতো কিনা অলংকার। স্যার আসাদুল্লাহ আল গারিব, প্রেজেন্টটা দিয়ে দিয়েন, আমার আম্মুর কল আসছিল তাই প্রেজেন্ট দিতে পাইনি, প্রেজেন্ট নেই নাই, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই, প্রেজেন্ট নেই নাই রে, প্রেজেন্টের ধান্দায় ক্লাস করছো? আচ্ছা, দেখো এরপর হাতে বাহুতে, ওরা এরপর দেখেন, তাদের বাড়ির ছেলেরাও সর্বকুণ্ডল পরতো, সুবর্ণ কুণ্ডল পরতো। মেয়েরা কানেতে সোনার তারঙ্গ, সুবর্ণ কুণ্ডল মানে স্বর্ণের কাজ জিনিসপত্র পরতো। হাতে বাহুতে গলায় মাথায় সর্বত্র সোনা মণি মুক্ত শোভা পেত তাদের মেয়েদের। ব্যাপারটা কি বুঝছো? হাতে পেতো, বাহুতে পেতো, ঠিক আছে, মাথায় সর্বত্র, হ্যাঁ সোনা মণি মুক্ত শোভা পেত তাদের মেয়েদের। সাধারণ পরিবারের মেয়েরা হাতে পড়তো সাধা শাখা, কানে কুচি, কলা পাতার মাকড়ি। হ্যাঁ কলা পাতার, হ্যাঁ রিয়ান বলো। যেগুলোর নাম বলছেন এই মাত্র কিছুই জানি না। হ্যাঁ এগুলা পড়তে হবে, সমস্যা নাই। সাধারণ মেয়েরা হাতে কি পড়তো? শাখা পড়তো, শাখা, কানে কচি, কলা পাতার মাকড়ি। হ্যাঁ মাকড়ি, গলায় ফুলের মালা। মাকড়ি মানে হচ্ছে কি এরকম বিভিন্ন রকমের ডিজাইনের থাকতো, কিন্তু ওগুলো স্বর্ণের ছিল না, অন্য ওই যে শাখা, শাখার মতো জিনিসপত্র দিয়ে বানাতো। ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য, এটা ভেরি ইম্পর্টেন্ট, বহুকালের প্রিয় খাদ্য, এই জন্য তো আমরা উন্নতি করতে পারি নাই। সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হতো, তা এই: কলার পাতায় গরম ভাত, গাওয়া ঘি। ফাতিহা বলো বাবা। স্যার আমাদের ক্যাডেট পরীক্ষায় কি স্কুলের পরীক্ষার মতো সৃজনশীল থাকবে? আচ্ছা বলি, ক্যাডেট পরীক্ষায় হচ্ছে কি শর্ট কোশ্চেন সবার প্রথমে, এটা শর্ট কোশ্চেন কি আসতে পারে? শব্দার্থ আসতে পারে, তারপর যেমন আনিসুজ্জামান সম্পর্কে পড়ালাম, আনিসুজ্জামান সম্পর্কে আসতে পারে, তারপর হচ্ছে আপনার বিরোচন অংশ থেকে আসতে পারে, বা তারপর বইয়ের যেগুলো পড়ছি এগুলোর ভিতর থেকে আসতে পারে এগুলো। এবং ব্রড কোশ্চেনের মধ্যে কি আসতে পারে? ব্রড কোশ্চেনের মধ্যে আপনার ভাব সম্প্রসারণ, কবি, তারপর হচ্ছে আহ অনুদা এই কি বলে ওটা, কি বললাম, দরখাস্ত, পত্র, হ্যাঁ এই সব জিনিসপত্র আসবে। এবং মানে ব্রড কোশ্চেন আসবে শিওর,
এবং এর মধ্যে একটা সৃজনশীলও দিতে পারে, তাই সৃজনশীল প্রশ্ন বাদ দেওয়া যাবে না। ব্যাপারটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, আমরা এখন যাই। দেখেন, এই কলার পাতায় গরম ভাত, গাওয়া ঘি, তারপর হচ্ছে নালিতা শাক, মৌরলা মাছ, খানিকটা দুধ, ঠিক আছে, লাউ বেগুন ইত্যাদি তরি তরকারির প্রচুর ক্ষেত। সেকালের বাঙালিরা কিন্তু ডাল তখনও বোধহয় খেতে শুরু করেনি। কি শুরু করেনি? ডাল খেতে শুরু করেনি। মাছ তো প্রিয় বস্তুই ছিল, বিশেষ করে ইলিশ মাছ। শুটকির চল সেকালেও ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। শুটকির চল কোথায় ছিল? দক্ষিণাঞ্চলে, এটা মাথায় রাখতে হবে। ছাগলের মাংস সবাই খেত। হরিণের মাংস বিয়ে বাড়িতে বা এরকম উৎসবে সাধারণত দেখা যেত। তার মানে হরিণের মাংস কোথায় দেখা যেত? বিয়ে বাড়িতে বা উৎসবে। পাখির মাংসও তাই। তখন কি এটা নিষেধ ছিল না হরিণ শিকার করা? তখন হরিণ অনেক ছিল, তখন তো বন জঙ্গল ছিল রে। তোমার বাড়িটাও জঙ্গলের ছিল, জঙ্গল। হ্যাঁ, স্যার এখন বিলুপ্ত। তখন তো জঙ্গল ছিল, হরিণ ছিল অনেক। এখন না তুমি বাসার মধ্যে ফ্যানের নিচে এসির নিচে বসে ক্লাস করছো, তখন এই সব জায়গায় জঙ্গল ছিল, এগুলো সব জঙ্গল ছিল। হ্যাঁ, আচ্ছা। আর খুব চল ছিল খাজা, মোয়া, নাড়ু, পিঠেপুলি, বাতাসা, কদমা এসবের, ঠিক আছে, এগুলোর এখন খুব এসব চল নেই। ছিল। মশলা দেওয়া পান স্যার, খেত সকলে। কদমা কি? হ্যাঁ, কদমা কি? এই যে কদমা হচ্ছে কদমের মতো, আরে অনেক সময় বাতাসার সাথে মেলায় দেখা যায় না কদমা, এরকম হচ্ছে গুটি 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 সাদা এরকম গোল গোল স্যার থাকে। বড়টাও থাকে স্যার, এত বড় বড়। হ্যাঁ, ওগুলো হচ্ছে বাতাসা কি কদমা। স্যার? বাতাসা, স্যার তাহলে তো বাতাসা তুই, এই তুমি তো কখনো তো আমার মেলায় যাও নাই। আচ্ছা, পরে স্যার একটু বাতাসা কি করে নেন, বলছি, মিষ্টান্ন। দেখি, সাধারণ লোকে স্যার মাটির পাত্রে, বাতাসা কি কটন করে নেন। এই বাতাসা চেনো না? হাতি ঘোড়া কটন ক্যান্ডি নাকি? এগুলা বানাতো, চিনির হয়। আর ওইটাই এখনকার দিনে এগুলা বাংলা ভাষা ছিল না। হ্যাঁ, এগুলোও তো এখন এখন তো চল আছে, অনেক কিছু কি বাদ দিয়েছি, আমরা আছে এখনো, বুঝো হ্যাঁ নাই? স্যার, বাতাসা তো এখন সব জায়গায় পাওয়া যায়। ওকে, এলাম দেখি না। এখন। এই wait, সাধারণ লোকে মাটির পাত্রে রান্না বান্না করত। জ্বালা, হাঁড়ি, তেলানি সচরাচর এসব পাত্রের ব্যবহারই করা হতো। জ্বালা, হাঁড়ি, তেলানি, হ্যাঁ, এগুলা বা পাত্রের নাম। স্যার, জ্বালা। সেগুলো পুরুষেরা ছিল শিকার প্রিয়। পুরুষরা কিন্তু শিকার করত। কুস্তি খেলারও ছিল বেশ, হ্যাঁ, মানে বেশ চলন ছিল। মেয়েরা সাঁতার দিতে ও বাগান করতে ভালোবাসতো। মেয়েরা কি করতে ভালোবাসতো? সাঁতার কাটতে। মেয়েরা খেলতো কড়ির খেলা, ছেলেরা দাবা আর পাশা। এই যে কড়ির খেলা, এই যে কুত 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 এরকম দাবা খেলা। খেলেন হ্যাঁ, আপনি? হ্যাঁ, এরকম খেলা তো আমরাও ছোটবেলায় ছোটবেলায় খেলছি। এই যে এরকম স্যার, হাতের উপরে এরকম কড়ি নিয়ে স্যার খেলতাম, আপনি পাঁচটা আপনি কড়ি। দাবা খেলেন? স্যার, হ্যাঁ, হ্যাঁ, দাবা দাবা তো খেলি। আচ্ছা, এবার দেখেন, বড় লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেখতো। যাদের সে ক্ষমতা ছিল না, তারা ভেড়ার লড়াই আর মোরগ মুরগির লড়াই বাঁধিয়ে দিত। স্যার, বুঝছো? এই যে উঁচু জাত এবং নিচু জাতের পার্থক্য হচ্ছে স্যার এখানে। এগুলো কি বিনোদন ছিল? হ্যাঁ, স্যার এগুলো কি বিনোদন ভেড়ার ছিল? লড়াই থেকে এগুলো হতো। বিনোদন। এই আগে তো স্যার, টিভি জ্বালা কি? কি ছিল, কি জ্বালা কি স্যার? আরে জ্বালা নিয়েই পড়ে আছে, এই জ্বালা একটা পাত্রের মতো, দেখো। বড় লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেখতো, ঘোড়া আর হাতি, ঠিক আছে। আর গরিবেরা যারা নিচু জাত, তারা ভেড়ার লড়াই আর মোরগ মুরগির লড়াই দেখতো, কথা বললি তারা ঠিক নিচু আছে। ওরা বেশি খাইছে মরণ মোরগ লড়াই, হ্যাঁ, এই যে, তার মানে তোমরা এখন যে মোরগ লড়াই যেটা ফেমাস, তার মানে আমরাও নিচু জাত আর কি, নিচু জাতের মধ্যে পড়ে গেছি আর কি, বুঝছো? যাই হোক, এখন আসি। নাচ গানের বেশ পোশাক ছিল, ঠিক আছে। বীণা, বাঁশি, কারা, ছোট ডমরু, ঢাক, এসব বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল, এগুলো মুখস্থ করতে হয় বাবা। যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা। এটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসতেই পারে এবার। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় আসে। যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা। হাতির পিঠে ও ঘোড়া গাড়িতে চড়তো শুধু অবস্থাপন্ন লোকেরা, মানে যাদের অবস্থা ছিল, হ্যাঁ, যারা ওঠার ক্ষমতা রাখতো। গরুর গাড়ি সাধারণ লোকে ব্যবহার করতো, তবে সব সময় নয়, বিশেষ উপলক্ষে। হ্যাঁ, বিয়ে করতে যাচ্ছে,
হ্যাঁ, এরকম বিয়ে করতে যাচ্ছে, সম্বন্ধীর বাসায় যাচ্ছে। আর এই যে ঘোড়ার তখন, গাড়িতে যাইতো, এই সরি, গরুর গাড়িতে যাইতো। হ্যাঁ স্যার গরুর গাড়িতে যাইতো, ঘোড়ার গাড়ি হ্যাঁ, ছিল না? গরুর গাড়ি যাইতো, ঘোড়ার গাড়ি, এই যে এই ঘোড়া তো একটু উপর লেভেলে চলে গেল, গরু তো সস্তা ছিল। আচ্ছা, তারপর দেখেন কি বলছে, যে মেয়েরা ডুলিতে চড়তো। ডুলি মানে হচ্ছে এক রকমের ওঠার জায়গা, পালকির ব্যবহার ছিল, বুঝছো? বড় লোকদের পালকি হতো খুব সাজানো গোছানো, রাজবাড়িতে হাতির দাঁতের পালকিও থাকতো, হাতির দাঁত দিয়ে পালকি বানানো ছিল, বুঝতেছো? বেশিরভাগ লোকই থাকতো কাঠ, খড়, মাটি, বাঁশের বাড়িতে। বড় লোকেরাই শুধু ইট কাঠের বাড়িতে বাড়িতে থাকতো, হ্যাঁ, বাস করতো, বাড়ি করতো। এই যে, তার মানে তখনও কিন্তু কি ইট কাঠের ব্যবহার ছিল, ব্যাপারটা কি বুঝছেন? আচ্ছা, ওপরের বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে একরকম ছিল না, কেননা সেই পুরনো কাল আর নেই, যখন সবাই মিলে মিশে কাজ করত। রাজা এসে গেছেন সমাজে, তাই কেউ প্রভু কেউ ভৃত্য। রাজার পর থেকে কিন্তু কেউ প্রভু কেউ ভৃত্য হয়ে গেছে, কেউ প্রভুর প্রভু কেউ দাসের দাস। দুজন প্রাচীন সংস্কৃত কবির রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায়, সে দুটো ছবি যে একই দেশের সে কথা মনে হয় না। হ্যাঁ, একজন দিয়েছেন মেয়েদের বর্ণনা, কপালের কাজলের টিপ হাতে, চাঁদের কিরণের মতো সাদা পদ্ম বৃন্তের বালা ও তাগা, কানে কচি রিঠা ফুলের দুল, ফলের দুল, স্নান স্নিগ্ধ কেশে তিল পল্লব, মানে সুন্দর একটা মেয়ের ছবি এঁকেছে। আরেকজন এঁকেছেন সংসারের ছবি, বুঝছো? মানে একজন একটা সুন্দর মেয়ের ছবি এঁকেছে, সুন্দর, হ্যাঁ, মোনালিসার মতো ছবি এঁকেছে একজন। আরেকজন কি এঁকেছে, নিচু জাতের একজন মেয়ের, অবশ্যই বর্ণনা বলবে এখন। আরেকজন এঁকেছেন সংসারের ছবি, নিরানন্দে তার দেহ শীর্ণ, পরনে ছেঁড়া কাপড়। হ্যাঁ, এই যে দেখছো, ক্ষুধায় চোখ আর পেট বসে আছে শিশুদের, যেন এক মন চালে আর তার 100 দিন চলে যায়, বুঝছো? রাজাদের দল এখন আর নেই, মৌর্য, গুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল, কোম্পানি, রানী, এদের কাল শেষ হয়েছে। আজকে দুই কবিও হয়তো দুই প্রান্তে বসে এমনই করে কবিতা লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা, আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্র্যের, অপরিসীম বেদনার, সরু চালের সাদা গরম ভাতে গাওয়া ঘি। কত কাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্নই দেখে এসেছে, বুঝছো? এটাই বলেছে। যেসব দাগাতে বলবো দাগাও দ্রুত। সামন্ত, রাজা বাদশার অধীনে ছোট রাজা, হ্যাঁ, অনেক ভূমির মালিক, এটা পরীক্ষায় আসে, অনেক ভূমির মালিককে বলা হয় সামন্ত রাজা। তোমাদেরকে এটা ইতিহাস সম্পর্কে একটু বলি। একটা সময় যখন সবার আগে কিন্তু এসেছে কে, সবার আগে কোন বংশ এসেছে বলো দেখি, সবার আগে কোন বংশ এসেছে বলতে পারবে? স্যার কথা কেটে আসছে। সবার আগে কোন বংশ পাল বংশ। এসেছে? পাল বংশ। স্যার সবার পাল। আগে সবার আগে এসেছে পাল বংশ। তো যখন পাল এসেছে, ব্যাপারটা হচ্ছে কি, ইতিহাস মনে রাখতে হবে কিন্তু এইভাবে, সবার আগে কিন্তু হিন্দুরা আমাদের রাজত্ব করে গেছে, ঠিক আছে? তো হিন্দুর পরে মুসলমানরা আসলো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, হ্যাঁ, 1206 সালে যখন যুদ্ধ করলো, তার আগে যখন হিন্দুরা আমাদের আমাদেরকে আসলে যখন মানে শাসন করে গেছে, এই উপমহাদেশ কিন্তু অনেকবার অনেক বংশ এসে শাসন করে গেছে, ঠিক আছে? এখন যখন পাল বংশ চলে গেল, পাল বংশের পর আসলো মৌর্য, গুপ্ত, এগুলো আসলো। পরবর্তীতে দেখলো যে এত বড় রাজ্য, এত বড় সাম্রাজ্য একটা বংশের পক্ষে মানে পরিচালনা করা সম্ভব না। তখন কি করলো? তখন করলো কি, যে এই যে এখন যেমন করি না আমরা, মেয়র মেয়র সিলেক্ট করে, হ্যাঁ, যে এই ঠিক আছে তুমি ওই এলাকার মেয়র নির্বাচন করে। তখন রাজা করলো কি, সামন্ত রাজার সিস্টেম করলো। সামন্ত রাজা মানে হচ্ছে কি ছোট ছোট রাজা, ঠিক আছে? মানে এই এরিয়াটা, মনে করো যে আমি বললাম যে হচ্ছে ফাতিহার রাজ্যে, ফাতিহা সামন্ত রাজার রাজ্যে, তারপর বললাম এটা রিয়ানের রাজ্যে, এইটা এইভাবে আমি আস্তে আস্তে পুরো সাম্রাজ্য ভাগ করে দিলাম। হ্যাঁ, ওই যে ওই যে রিয়ান হাত তুলে এরকম লাভ নাই। তো পরে রিয়ান করতো কি, ওই ছোট ছোট রাজ্যের নিয়মতান্ত্রিক বা নিয়ম কানুন ঠিক করত। তখন কি করত, ওই সামন্ত রাজা, মূল যে রাজা, তাকে কিন্তু কর দিত, হ্যাঁ, যে ওইখান থেকে, হ্যাঁ, ওইখান থেকে কি কর উঠেছে, কত টাকা উঠেছে,
হ্যাঁ, কত রকমের চাষাবাদ হয়েছে, কত রকমের স্বর্ণ মুদ্রার অর্জন হয়েছে, এইভাবে কিন্তু মূল রাজার কাছে আসতো। তো সামন্ত রাজা করতো কি, উইং হিসেবে কাজ করতো। হ্যাঁ, উইং হিসেবে, মেয়র হিসেবে কাজ করতো। ব্যাপারটা কি বোঝা গেছে? স্যার স্যার আব্দুল হাকিম হাত তুলেছে, বলো। আমাদের বিজ্ঞান বইয়ে তো বিশ্ব পরিচয় বইয়ে তো দেওয়া আছে সবচাইতে আগে হচ্ছে গুপ্ত। গুপ্ত Yes, sir. বংশানুক্রমে সবার আগে শুরু হয়েছে পাল। আমি বংশের কথা বলছিলাম, গুপ্ত এসেছে ঠিক আছে, এই গুপ্ত যুগ সবার আগে শুরু হয়েছে, কিন্তু বংশানুক্রমে সবার আগে শুরু হয়েছে ধর্মপাল, গোপাল, এরা আসার পর থেকে বংশানুক্রমে এই যে পরম্পরা শুরু হয়েছে। ব্যাপারটা কি বুঝছো? স্যার পাল রাজবংশ কি বৌদ্ধ না? হ্যাঁ, স্যার পাল রাজবংশ কি বৌদ্ধ রাজবংশ স্যার না? হিন্দু। পাল হচ্ছে, না না না, পাল হচ্ছে মনে হয় বৌদ্ধ। ইয়েস স্যার, এটা পাল একটু দেখে বৌদ্ধ। দিবে, পাল স্যার বৌদ্ধ পাল পাল। রাজা স্যার পাল রাজা অনেকেই বৌদ্ধ বিহার নির্মাণ করেছেন। পাল বংশ হচ্ছে বৌদ্ধ মনে হয়। স্যার পাল রাজা অনেকেই বৌদ্ধ বিহার নির্মাণ করে গেছেন। আচ্ছা, যাই হোক, দেখো, তো হ্যাঁ হ্যাঁ, পাল পাল রাজারা হচ্ছে কি পরবর্তীতে কি করলো, যে যখন হচ্ছে ধরো এরকম সামন্ত রাজা যখন অ্যাপয়েন্ট করা হলো, তারপরে যখন হচ্ছে মুসলিম শাসন আসলো, মানে বখতিয়ার উদ্দিন যখন আসলো, ইখতিয়ার উদ্দিন মাহমুদ বখতিয়ার খলজি, তো সেই সময় কিন্তু আমাদের বাংলা সংস্কৃতিতে বেসিক্যালি এই যে আমাদের প্রাচীন যুগ কিন্তু তখন থেকে শুরু হয়েছে, বুঝছো? হ্যাঁ, প্রাচীন যুগ শুরু হয়েছে সেই মনে করো যে একদম 1200 সাল থেকে। এখন সেই সময় কিন্তু যারা হচ্ছে ওই যে হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীরা ছিল, তারা কিন্তু কি করলো, তারা কিন্তু ওই যে বাংলা ব্যাকরণ রচনা করছিল, চর্যাপদ। তো যখন মুসলমানরা আসলো, তারা এই যে মুসলমানের ভয়ে তারা নেপালে গেছে, নেপালে পালিয়ে গিয়েছিল, বুঝছো? তো তখন কিন্তু তারা বাংলা ভাষা এবং যে তখন যে একটা যে বাংলার একটা যে আদি নিদর্শন, প্রাচীন নিদর্শন যে ছিল, সেই নিদর্শনটা কিন্তু একদম ওই যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছ থেকে পাওয়া গেছে। পরবর্তীতে হরপ্রসাদ শাস্ত্রী আর কি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে অধ্যাপক ছিলেন, তিনি নেপালের রাজগ্রন্থাগার থেকে 1905 সালে কিন্তু এই যে আপনাদের এই চর্যাপদ কিন্তু আবিষ্কার করেছেন, বুঝছো? নেপালের রাজগ্রন্থাগার থেকে তখন ওই চর্যাপদ থেকে কিন্তু পাওয়া গেছে 52টা হ্যাঁ, মানে হচ্ছে যারা লিখেছে 52 জন রাইটারের পাওয়া গেছে। হ্যাঁ, কান্নপা, হ্যাঁ, তারপর হচ্ছে চণ্ডীপা, হ্যাঁ, কুক্কুরিপা, এগুলো হচ্ছে রাইটারের নাম, বুঝছো? এগুলো হচ্ছে বাংলা ভাষার আদি নিদর্শন, বুঝছো নাকি বোঝো নাই? তো বাংলা ভাষার আদি নিদর্শনের নাম হচ্ছে তোমার হচ্ছে চর্যাপদ। এগুলো কিন্তু সবই কানেক্টেড, সবই কানেক্টেড, ইতিহাস কিন্তু এগুলো সব কানেক্টেড। তোমরা যদি ইতিহাস এইভাবে যদি দেখো, তার মানে খুবই ইজি মনে হবে, বুঝছো নাকি বোঝো নাই? যে যখন মুসলিমরা আসলো, মুসলিমরা আসার পর, হ্যাঁ, তারা বৌদ্ধরা মনে করেছে তাদেরকে স্যার অবস্থা খারাপ আছে, তারা পালিয়ে গেছে তিব্বতে, নেপালে পালিয়ে গেছে। তখন হচ্ছে তারা কিন্তু বৌদ্ধ ধর্ম ওইখানেই তারা পরিচয়, এখনো কিন্তু নেপালে হচ্ছে বৌদ্ধ ধর্ম এই জন্য হচ্ছে যে বুঝছো নাকি বোঝো নাই? তো এইভাবেই আর কি আমাদের ইতিহাসের ইতিহাসের মানে তোমাদের কি বলবো বিস্তার। যাই হোক, দাগান ইতিহাস নিয়ে আলোচনা পরে করব। লোক লস্কর সেনাবাহিনী ও এদের সঙ্গে লোকজন গরদান যেত, মাথা কাটা যেত বদৌলতে, এরা পরীক্ষায় আসে। বদৌলত বান্ডা দেখেন, ঔকার ঔকার, বদৌলত মানে প্রভাবে, দয়ার। তারপর ঘোড়াচুর এক ধরনের খোপা, এই যে ঘোড়াচুর মানে হচ্ছে এক ধরনের খোপা। সুবর্ণ কুণ্ডল, সোনা দিয়ে তৈরি মোটা চুরির মতো গোলাকার অলংকার থাকে না, তোমাদের 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 দেখবা যে আম্মুকে জিজ্ঞেস করবা, প্রত্যেক আম্মুরই, হ্যাঁ, এই যে এরকম বিয়ের সময় মোটা চুড়ি আছে, ওই রকম মোটা মোটা চুড়ি আছে সোনার। হ্যাঁ, স্যার এরকম বালা। চুড়ি, হ্যাঁ, বিয়ের সময়ই হয়, তাছাড়া বিয়ের ছাড়া হয় না, বিয়ের সময়ই। স্যার বালা। হ্যাঁ, স্যার হাতে বালা। হাতের বালা মোটা মোটা, হ্যাঁ। এই বালা তো বোধহয় চিকন নাকি, যাই হোক। না স্যার মোটা হয়। আচ্ছা, যাই হোক, তারঙ্গ কানে পরার দুল বা অলংকার। মাকড়ি এক প্রকার দুল, ভেরি ইম্পর্টেন্ট, মাকড়ি কি? এক প্রকার দুল। ডুলি পালকির মতো ছোট বাহন। পদ্মবৃন্ত পদ্ম ফুলের বোটা। তাগা বাহুতে পরার অলংকার। মাদুলি বা এই যে তাগার আরেকটা নাম হচ্ছে মাদুলি, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে স্নান স্নিগ্ধ, গোসল সেরে পরিষ্কার ও কোমল হয়েছে এমন। তিল পল্লব তিলের নতুন পাতা। নিরানন্দ আনন্দহীন বিষণ্ণ অসুখী। শীর্ণ কৃষ, তারপর হচ্ছে ক্ষীণ রোগা, ক্ষীণ
রোগা। শীর্ণ, জীর্ণ শীর্ণর কথা বলেছিলাম, এই যে রোগা। ক্লিয়ার? সবাই দাগিয়ে নেন দ্রুত, আর একটা চ্যাপ্টার আছে, তাইলে আমাদের বাংলা প্রথম পত্র বই শেষ। দ্রুত দাগানো হয়েছে? রিয়ান হাত তুলেছো, বলো। ইয়েস স্যার। বৈদ্য ওরা কি এই যে নেপালে পালিয়ে গেছে এর জন্যই কি নেপালের নাম পাল? নেপাল, হ্যাঁ, পাল বংশ তখন চলে গেছিল নেপালে, তখন থেকে কি নেপালের নাম নেপাল। হ্যাঁ, এটাও একটা, কিন্তু এটাও একটা গল্প আছে, বলবো আরেকদিন। এই তারপর থেকে বেসিক্যালি পাল বংশ পালিয়ে গেছে এমন না। হ্যাঁ, তো পাল বংশ বেসিক্যালি হচ্ছে যে কিছু কিছু তখনও কিন্তু, হ্যাঁ, ছোট ছোট শাসক ছিল যারা কিন্তু হচ্ছে কি শাসন ব্যবস্থা চালাতো। এই জন্য তো ঠিক আছে, আরো কিছু এখানে ইতিহাস আছে, এইখান থেকে নেপাল এসেছে আর কি। বুঝছো নাকি বোঝো নাই? আচ্ছা, আমরা এখন সামনে যাই। স্যার জি, স্যার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যে মানে মদন পালকে হারিয়েছিল, ওটা থেকেই কি এই যে মানুষকে মদন বলে গালি দেয় ওইটা আসছে? হ্যাঁ 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 বোকা ছিল মানে। হ্যাঁ ইয়াজউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তো কি বলে লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন। আচ্ছা, হ্যাঁ, লক্ষণ সেনকে পরাজিত করেছিল। আমরা একটু আসি, দেখেন, একটু আসি পাঠ পরিচিতি। এই যে এটা সম্পর্কে পড়ার আগে আমরা পাঠ পরিচিতি সম্পর্কে একটু পড়ে নেই। শাসক শ্রেণী যখন স্বৈরাচারী হয়ে ওঠে, তখন তখন সকল শ্রেণীর মানুষের মতো চিত্রশিল্পীদের মনেও বিদ্রোহ জাগে। ঠিক আছে, মনে বিদ্রোহ জাগে। জনতার সঙ্গে মিছিল সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার আঁকার মাধ্যমে তারা গণ আন্দোলনে অংশগ্রহণ করে। ঠিক আছে, গণ আন্দোলন, গণ আন্দোলন মানে হচ্ছে কি, গণ আন্দোলন মানে হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের মতো। ঠিক আছে, এরকম। আচ্ছা, স্যার মাহমুদুল্লাহকে মিউট করতে বলবেন, কথা শোনা যায় না। সবাই একটু মিউট করেন দেখি, সবাই মিউট। ওকে, এরপর দেখেন। ওকে, তাদের এ সকল চিত্রকর্ম আন্দোলনে শক্তি যোগায় এবং মানুষকে সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিরোধের চেতনায় উজ্জীবিত করে তোলে। বাংলাদেশের নিকট ইতিহাসে 3টি গণ অভ্যুত্থান হয়েছিল। প্রথম গণ অভ্যুত্থান হয়েছে 1969, দ্বিতীয়টি 1990 এবং তৃতীয়টি 2024 সালে। এই যে 2024 সালে গণ অভ্যুত্থানের কথা বলছে, 2024 সালে, দেখছো? এটাকেও গণ অভ্যুত্থান হিসেবে ধরা হচ্ছে। কতই আগস্ট? 2024 হ্যাঁ, আগস্ট। আসাদুল্লাহ গালে বলেন বাবা। স্যার স্যার এটা তো বলে 1990 সালে কিসের এখানে জন্য পাচ্ছি না। হয়েছিল অভ্যুত্থান? আচ্ছা, 1990 সালের গণ অভ্যুত্থান, 1990 সালে শাসক কে ছিল? স্যার এই পাঠ পরিচিতি স্যার পাচ্ছেন না স্যার, আমাদের অন্যরকম পাঠ পরিচিতি। কিরকম উমা? স্যার এখানে তো স্যার লেখা বাংলাদেশের ইতিহাস 2500 বছরেরও বেশি, এইটুকু থেকে শুরু করা। এই 2500 বছর তুমি হচ্ছে ইয়াতে গেছো, তুমি পরেরটাতে আসো, কার্টুন মার্টুনে আসো। স্যার 98 আচ্ছা এটাই স্যার আমি এটাই। আচ্ছা, আমি বলি এখন, শোনেন। এই যে 1990 সালের যে গণ অভ্যুত্থানের ইতিহাসটা একটু বলি, তাহলেই মজা পাবেন। মাথায় রাখো, হ্যাঁ, একটু একটু এক্সট্রা জিনিস। মানে 1982 সালে ওই সময় কিন্তু হচ্ছে তৎকালীন যে সেনাপ্রধান ছিল লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির নেতা, নাম শুনেছো? নো স্যার। আচ্ছা, তিনি একটা সামরিক অভ্যুত্থান করে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশের এই রাষ্ট্রের ক্ষমতাটা নেয়। বুঝছো নাকি বুঝো নাই? সেই সময় কিন্তু রাষ্ট্রপতি ছিলেন, হ্যাঁ, মানে তিনি হচ্ছে নির্বাচিত হয়েছিল, আব্দুস সাত্তার নামের একজন রাষ্ট্রপতি ছিলেন। তিনি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, বুঝছো? এই লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ কি করে, হ্যাঁ, মানে তিনি সামরিক আইন জারি করে। বুঝছো নাকি বোঝো নাই? তিনি সামরিক আইন জারি করে, জারি করার পর মানে অবৈধভাবে তিনি কিন্তু হচ্ছে কি, মানে ক্ষমতা দখল করে। বোঝা গেছে? তারপরে হচ্ছে মনে করো যে 1990 সালের আসলে কত, 10ই অক্টোবর, মানে বুঝছো, 10ই অক্টোবর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অপরাজেয় বাংলা, এটার নাম শুনছো কিনা? হ্যাঁ, সেখানে হচ্ছে সকল এই যে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হয়। হ্যাঁ, তারা হচ্ছে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে। তারপরে এই যে একটা গণ অভ্যুত্থান হয়, তখনই হচ্ছে 1990 সালের 6ই ডিসেম্বর আর কি, এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে হোসেন মোহাম্মদ এরশাদের
ক্ষমতাচ্যুত হয়। ব্যাপারটা কি বুঝছো? এই আর কি 1990 সালে গণ অভ্যুত্থানের কাহিনী। আচ্ছা, আমার এটার সাথে মিলছে না তোমাদের? আচ্ছা যাই হোক, তাহলে আমরা একটু গল্পে চলে আসি, দেখি গল্পে কি আছে। কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টারের ভাষা। আমরা নানাভাবে মত প্রকাশ করি, কথা বলে, লিখে, ছবি এঁকে, গান গেয়ে, আর অনেক উপায়ে আমরা মনোভাব প্রকাশ করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে মত প্রকাশ করতে পারি, আমরা কিভাবে মত প্রকাশ করতে পারি? তার মানে কয়টি উপায়ে? কথা বলে 1, লিখে 2, ছবি এঁকে 3, গান গেয়ে 4। ওকে, এবং আরো অনেক উপায়, এটা হচ্ছে 5। আচ্ছা, কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টার এরকম কয়েকটি মাধ্যম। এগুলো নির্মল হাসির উপাদান হতে পারে, আবার হাসির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতিও প্রকাশ করা যায়। শুধু তাই নয়, অন্যান্য অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেও কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টার ব্যবহার করা হয়। পৃথিবীর কোনো দেশে যখন বড় আন্দোলন হয়, তখন চিত্রশিল্পীরা কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টার আঁকার মাধ্যম আন্দোলনে অংশগ্রহণ করেন। এগুলোকে বলা যায় রাজনৈতিক কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টার। এগুলো আন্দোলনের শক্তি যোগায় এবং মানুষকে আরো উজ্জীবিত করে। কেন তোমরা প্রতিটি আঁকুনি, এই যে 5ই আগস্টের পর সবাই তো একদম বাপরে বাপ রং তুলি নিয়ে রাস্তাঘাটে যত দেওয়াল দেওয়াল আছে, করো নাই তোমরা ব্যঙ্গচিত্র আঁকুনি, কার্টুন আঁকুনি? হ্যাঁ, তো ইয়েস সেটা তো স্যার। গণ অভ্যুত্থানের পর। এটা হচ্ছে আগেও কিন্তু করেছে অনেক, যে হচ্ছে এই যে তোমাদের আগে কোথায় করেছে, আগে হচ্ছে যখন হচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তারপর অনেক রকমের হচ্ছে প্রতীকী এঁকেছে, ব্যঙ্গচিত্র এঁকেছে, রাইট? তো এইরকম কিন্তু আঁকা হয়। ঠিক আছে, আচ্ছা। স্যার আমাদের স্কুলের দেওয়ালেও আঁকছে। আচ্ছা, অন্যান্য দেশের মতে বাংলাদেশের বাংলাদেশে অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, নানা শ্রেণী পেশা আর মতের মানুষ এসেছে রাস্তায়। তখন আমাদের চিত্রশিল্পীরাও এগিয়ে এসেছেন। তারা মিছিল মিটিং করেছেন, অন্যদের সাথে নানা কর্মসূচি পালন করেছেন, তবে অন্যদের চেয়ে আলাদা একটা কাজও করেছেন। তারা কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টার রেখে আন্দোলনকে শক্তিশালী করেছেন। কিভাবে কিভাবে হচ্ছে চিত্রশিল্পীরা কাজ করেছে? কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টার রেখে। আচ্ছা, একটা কার্টুনের ছোট্ট ছবিতে প্রতিবাদের বা বিদ্রোহের যে প্রকাশ ঘটে, অনেক সময় হাজার কথা তা প্রকাশ করা যায় না। ব্যাপারটা কি বুঝছো? এই যে দেখো, অনেক সময় কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টারের ছবি আন্দোলনের প্রতীক হয়ে ওঠে, এইটা মাথায় রাখতে হবে। বহু মানুষ তাতে মনের ভাষা খুঁজে পায়, আন্দোলন গড়ে ওঠার জন্য সেগুলো শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। 1969-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত বারবার এটা দেখা গেছে। এইসব আন্দোলন সংগ্রামে বহু কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টার আঁকা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সারা দেশের দেয়ালে দেয়ালে অসংখ্য গ্রাফিতি আঁকা হয়েছে। কি আঁকা হয়েছে? গ্রাফিতি। আচ্ছা, এই যে দেখো গরু, হ্যাঁ এই যে গরু, এবং গরু হচ্ছে কি খাচ্ছে? বাংলাদেশ খাচ্ছে। ব্যাপারটা কি বুঝছো? এটা বুঝাচ্ছে আর কি। বাংলাদেশের হাঁস খাচ্ছে আর পাকিস্তানের মধ্যে দুধ দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দেখেন 69-এর গণ অভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা একটি কার্টুনে দেখা যায় যে একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, কিন্তু তার দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। বড়ই হাস্যকর জিনিস, বুঝছো নাকি বোঝা নাই? মানে এক দেশের খায়, যার নুন গায় না, যার নুন খায় তার গুণ গায় না, এরকম আর কি। ব্যাপারটা কি বুঝছো? এই স্যার আমাদের বইতে তো কালার করে না, আপনার বইতে কেন কালার করে? আহা, তোমাকে একটা কথা কতবার বোঝো, এগুলো তো এলিট বই, এগুলা বই তো, আহা, কি বলবো, আর হলো ডিজিটাল। এগুলো তো এলিট এলিট পর্যায়ের বই, এগুলো তো সবার কাছে যাবে? তো আসবে কয়েকজন গুটি কয়েক। কালারফুল বই, হ্যাঁ। হ্যাঁ, কালারফুল বই সবাই পায়। যাই হোক, তখন আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। আমাদের দেশকে পশ্চিম পাকিস্তানি শাসকেরা শাসন করত। শোষণের কথাটা তিনি এভাবে প্রকাশ করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মিথুন কুণ্ডর আঁকা একটি পোস্টার সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী বিভিন্ন স্থানে লাগানো দেখলে সাধারণ মানুষ আশার আলো দেখতে পেত, আর পাকিস্তানি সৈন্যরা ভাবে। এই যে এই চিত্রটা খুবই খুবই, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। স্যার ফোনের চার্জ 9%। ক্লাস কতক্ষণ? স্যার ক্লাস আর 10 মিনিটের মতো আছে, কোনো সমস্যা নেই, আজকে তাড়াতাড়ি ছেড়ে দিব। স্যার এই নিচের ছবিটা না বুঝতে পারতেছি না। দেখেন, এই যে আজ দেশ বিশ্ব বেহায়ার খপ্পরে, বিশ্ব বেহায়ার খপ্পরে। দেখেন এখানে সাপ এঁকেছে, হ্যাঁ, তারপর মানুষের গ্রাফিতি এঁকেছে। দেখেন এখানে দেখেন 1990 সালে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের আগে দেশ আজ
বিশ্ব বেহায়ার খপ্পরে শিরোনামে একটা ব্যঙ্গচিত্র রেখেছিলেন পটুয়া কামরুল হাসান। ঠিক আছে, 1990 সালে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে লিখেছে পটুয়া কামরুল হাসান। সেটা তখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল। একটা ছবি আর একটি মাত্র বাক্য দেশের মানুষের জন্য অসাধারণ প্রেরণা উৎস হয়েছিল। গণবিরোধী শাসকেরা কার্টুন আঁকার জন্য অনেক সময় শিল্পীদের নির্যাতন করে, জেলখানায় বন্দি করে রাখে, এমনকি হত্যাও করে। এইসব ভয়ভীতি উপেক্ষা করেও অনেক চিত্রশিল্পী ছবি ও কার্টুন আঁকেন। হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানের আগে একটি কার্টুনের শিরোনাম লিখেছিলেন বলে লেখক মুস্তাক আহমদকে জেলখানায় নির্যাতন করে হত্যা করা হয়েছিল। লেখক মুস্তাক আহমদ কিন্তু এক্স ক্যারেট, এটা মাথা রাখতে হবে। আরেকটা বার দেখে নে, আমি শিওর হয়ে নেই। লেখক স্যার মুস্তাক আমাদের আহমেদ। ম্যাথের সাথে নাম মিলে পুরো। স্যার মুস্তাক তোমাদের ম্যাথ টিচার আমার জুনিয়র, এটা মাথায় রাখ। তোমাদের ম্যাথ টিচার আমার আমার হাউজের জুনিয়র, আমার ক্যাডেট কলেজের, মানে বুঝছো? আপনি চেনেন? ইমন স্যারকে দেখছেন ক্যাডেট কলেজে থাকতে? ওমা, ও আমার ইমিডিয়েট জুনিয়র, স্যার কত বুঝছো? স্যার বছরের? কয় ব্যাচ জুনিয়র? স্যার কয় ব্যাচ জুনিয়র? এক ব্যাচ জুনিয়র, হ্যাঁ, এক ব্যাচ বলেন। জুনিয়র, এক ব্যাচ। কেন তোমরা জানতা না এটা? স্যার না একদিন তো স্যার, আজকে বলেছিলেন। জানলাম। যাই হোক, স্যার একদিন বলেছিলেন। আচ্ছা যাই হোক, স্যার লেখক পুস্তক এই যে আপনার কোনো সমস্যা নাই, আমরা একটা আসি। ওকে, দেখেন, তারপর হচ্ছে কি, গণ অভ্যুত্থানের সময় চিত্রশিল্পী দেবাশিস চক্রবর্তী অনেক কার্টুন ও পোস্টার এঁকেছেন, এগুলো গণ অভ্যুত্থানের প্রেরণা উৎস হয়ে থাকবে। আচ্ছা, এরপরে ছাদ বাগানের ফুল গেল কই। ঠিক আছে, এরপর দেখেন, তবে 2024 সালের অভ্যুত্থানের নাম না জানা শিল্পীরা সবচেয়ে বেশি কার্টুন আর ব্যঙ্গচিত্র এঁকেছেন। আন্দোলন চলার সময় এঁকেছেন, আন্দোলনের পরেও এঁকেছেন, সবচেয়ে বেশি এঁকেছেন সারা দেশের দেয়ালে। হ্যাঁ, সবচেয়ে বেশি কোথায় এঁকেছে? সারা দেশের দেয়ালে। স্যার এগুলো এমন কি বিকৃতি বলা হয়? আচ্ছা, আর পাশাপাশি আর পাশাপাশি শিল্পীরা বিপুল ব্যঙ্গচিত্র মিম প্রচার করেছে। মিম আমরা মিম কি জানি? আচ্ছা, মিম প্রচার করেছেন। আচ্ছা, সামাজিক যোগাযোগ Yes, মাধ্যমে স্বৈর শাসক সবার মুখ বন্ধ করে দিয়েছিল, কিন্তু কার্টুন ব্যঙ্গচিত্র আর পোস্টার মিমের মধ্য দিয়ে তার বিরুদ্ধে কথা বলা সম্ভব হয়েছিল। সারা দেশে দেয়াল জুড়ে আঁকা অসংখ্য গ্রাফিতি হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। তাই আমাদের মনে রাখতে হবে, অন্যায়ের প্রতিবাদ শুধু লিখে বা কথা বলে নয়, ছবি এঁকে, গান গেয়ে, এমনকি নৃত্য করেও করা যায়। এদেশের মানুষ যুগে যুগে নানা আন্দোলন সংগ্রামে এমন প্রতিবাদ করেছেন। এইসব কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টার তাই আমাদের ইতিহাসের সম্পদ, এটা মাথায় রাখতে হবে। কেন কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টার আমাদের ইতিহাসের সম্পদ? এই যে এটার উত্তর হচ্ছে এখানে। স্যার আচ্ছা, সবাই মিউট। এগুলো আন্দোলন স্মৃতি করে ধরে রাখবে, নতুন দিনে নতুন প্রয়োজনে আমাদের নতুন ভাবে জাগিয়ে তুলবে। দেখো, ব্যঙ্গচিত্র মানে হচ্ছে বিশেষ ধরনের কার্টুন। গণ অভ্যুত্থান মানে কি? সর্বস্তরের মানুষের যে আন্দোলনের মুখে স্বৈর শাসক ক্ষমতা থেকে সরে যেতে বা দাবি মেনে নিতে বাধ্য হয়। গ্রাফিতি, দেয়ালে আঁকা, মিউট মিউট, সবাই মিউট, আগে আমি শেষ করি। যা শোষকের বিরুদ্ধে জনতার মনের ভাব প্রকাশ করে। স্বৈরাচার হচ্ছে স্বেচ্ছাচার, ইচ্ছা মতো আচরণ। খপ্পর মানে হচ্ছে ফাঁদ অথবা কবল। পটচিত্র আঁকে যে, ওই যে পটুয়া কামরুল হাসানের কথা বলেছিলাম, তাকে বলা হয় পটুয়া। আচ্ছা, এই হচ্ছে কাহিনী, আমরা বই শেষ করে ফেললাম। জি বলেন। স্যার মিম কি? মিম কি? এই তো মিম মিম হচ্ছে না। কি? মজার জোকস। নাও, আর কি বলো, আর কে? নেহা? স্যার সেম কোশ্চেন ছিল। ওই সেমি, ঠিক আছে। তার মানে স্যার এবং ম্যাডামরা, কংগ্রেচুলেশনস, বাংলা বই শেষ, বাংলা প্রথম পত্র বই শেষ। স্যার আনন্দ। আচ্ছা এখানে হেলিকপ্টার দাঁত দেওয়া কথা। আচ্ছা, যাই হোক, এখন আমরা বাংলা গ্রামার ধরবো নেক্সট ক্লাস থেকে বাংলা গ্রামার ধরে বাংলা গ্রামার শেষ করে ফেলবো আগামী মাসের মধ্যে। তারপর চলবে শুধু রিভিশন। ওকে, ব্যাপারটা বোঝা গেছে? এবং পরীক্ষার সিলেবাস কি yes, sir. দিয়েছি, সবাই দেখেছেন? স্যার তাসনিম আর চলেছে, বলো তাসনিম। স্যার আবার দিয়ে দেন, ওটা হাইড হয়ে গেছে শত মেসেজের মধ্যে। আচ্ছা বলো। স্যার আপনার গ্রুপে দিয়ে দিন, বাচ্চা কাচ্চা গ্রুপে। আচ্ছা ঠিক আছে, বলো তাসনিম। স্যার আমাদের আর গ্রামারে কয়টা টপিক পড়তে হবে? আরো অনেক বাকি আছে, বেশ কিছু।
11-12টা বা 11 থেকে 12টা টপিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, এই বাংলা গ্রামারের একটা নোট খাতা তৈরি করবে তোমরা কাইন্ডলি, বুঝছো? বাংলা গ্রামারের নোট খাতা তৈরি করবে। তাহলে হচ্ছে কি, নোট খাতা যদি তৈরি করতে, হ্যাঁ যদি নোট খাতা তৈরি করো তাহলে হচ্ছে হবে কি, ওটা রিভিশনটা দিতে পারবে। ক্লিয়ার? Yes, Yes. sir. আচ্ছা, আর আমি হচ্ছে যে সিলেবাসটা দিয়েছি, একটু পরীক্ষা বোধহয় কি আরেকটা ক্লাস পাবো পরীক্ষার আগে? তাই না Yes, Yes, sir, পাবেন। হিসাব হবে আরেকটা ক্লাস পাবো? হিসাব আচ্ছা, পরীক্ষার এবার বলে Yes, দিচ্ছি, sir. বিবেচন অংশ যেগুলো আমি পৃষ্ঠা দিয়েছি সেগুলো কিন্তু অপশন থাকবে না, অপশন ছাড়াই কিন্তু হচ্ছে কি আমি হচ্ছে পরীক্ষা নিব। স্যার এবার এক্সামটা একটু সহজ করেন। এবার এক্সাম অনেক কঠিন হবে, কারণ তোমাদের উপর আমার মন খারাপ, মেজাজ খারাপ, সব খারাপ। স্যার আমাদের স্যার আমরা আরো পরীক্ষা দিচ্ছি এবার। ঠিক বা? এবার বুঝছো, এবার পরীক্ষার সিলেবাস। করার কথা ছিল আচ্ছা, প্রশ্ন করার কথা ছিল, সবাই রেডি হয়ে যান, প্রশ্নটা করি তাহলে। স্যার আরেকটা কোশ্চেন, ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় কি আসে না, রচনা আসে না? কি আসে না? রচনা স্যার। রচনা আসে নাই এই পর্যন্ত। রচনা আসতে পারে, আসতেও পারে, বলা যায় না, যদি এক্সেপশন হয়ে যায়। রচনা আসে নাই, কারণ রচনা যদি আসে তোমাকে অতটুকু জায়গা দিতে হবে তো, কারণ প্রশ্নের সাথে তো উত্তর। রচনা আসলে তো তোমাকে অত বড় জায়গা দিতে পারবে না, বুঝো নাই? স্যার সারমর্ম, সারাংশ এগুলো তো আসে। সারমর্ম, সারাংশ, ভাব সম্প্রসারণ, চিঠি, অ্যাপ্লিকেশন, তারপর অনুচ্ছেদ, এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এগুলা। বুঝছো? স্যার শব্দার্থ স্যার আসে না? এক্সট্রা পেজ কি নিতে দেয়? হ্যাঁ, শব্দ তো আসতেই পারে। স্যার আমি এক্সট্রা স্যার পেজ স্যার বহু নির্বাচনী প্রশ্ন আসে? বুঝি না। স্যার বহু নির্বাচনী প্রশ্ন আসে? স্যার কি সবাই আসে? হাত তুলে কথা বলতে বল কি বলো নুজাত, বলো। স্যার বহু নির্বাচনী প্রশ্ন আসে? হ্যাঁ, বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, আমাদের সময় আসছিল, তারপর থেকে 2-3 বার আসে নাই, তারপর আবার আসছে। তাসনিম বলো, কি বলছিলা? স্যার সৃজনশীল প্রশ্ন তো অনেক জায়গা লাগে স্যার কম জায়গায় লেখা যাবে না ইম্পর্টেন্ট জিনিস। স্যার সবই তো ইম্পর্টেন্ট থাকে স্যার বড় জিনিস Yes, sir. কম জায়গায় ইম্পর্টেন্ট জিনিস লেখা যাবে। মোস্তফা বলো, হাত তুলেছো। স্যার বলতে স্যার এই এমসিকিউ যখন স্যার দিবে তখন কি আমাদের এই এমসিকিউ শীট দিবে না খাতায় করতে হবে? এমসিকিউ ওইখানে টিক দিতে বলবে। তায়েব বলো। স্যার এক্সট্রা পেজ কি নিতে দেয়? উম, আল্লাহ আল্লাহ করো, যেন রাফ করার জায়গা থাকে। আল্লাহ আল্লাহ করো। না স্যার, রাফ করার জন্য। শুনেছি গত 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 বছরের আগের বছর নাকি রাফ করার পেজ ছিল না, স্যার বুঝছো? ক্যালকুলেটর নিতে দেয় না? ক্যালকুলেটর নেওয়া নিষেধ, ক্যালকুলেটর নেওয়া যাবে না। স্যার ক্যালকুলেটর ছাড়া তোমরা হিসাব করা এখন শেখো। বর্গমূল, মূলদ, অমূলদ, তারপর হচ্ছে তোমার রুট স্কয়ার কিভাবে করতে হয়, এগুলো শেখো। স্যার গত স্যার, বছর কি ওটা স্যার করতে নিয়ে পারি যাওয়ার না। অনুমতি ছিল? এক এক করে প্রশ্ন। স্যার ম্যাথ স্যার তো বলেছিল ক্যালকুলেটর নেওয়া যায়। ক্যালকুলেটর নেওয়া যায় না, সাধারণগুলো। এতটুকু। এই ক্যালকুলেটর নেওয়া যায় না, এইভাবে প্র্যাকটিস করো। প্রত্যেকবার কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়, গতবার নেওয়া যায় নাই, এইবার যদি নেওয়া যায় তো যেতে পারে, কিন্তু গতবার যাওয়া যায় নাই। মাহমুদুল্লাহ বলো। স্যার আপনাদের যে প্রিন্সিপাল ছিল উনি কি ব্রিগেডিয়ার জেনারেল? আমাদের প্রিন্সিপাল প্রথমবার যে পেয়েছিলাম তিনি হচ্ছে, তিনি সিভিল ছিল। লিয়াকত 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 স্যার ছিলেন, লিয়াকত স্যার। এরকম স্যার হ্যাঁ, ক্যাডেট কলেজের সিভিল প্রিন্সিপাল সিভিল কি প্রিন্সিপাল ব্যাপার থাকতেই স্যার পারে, সম্ভব? কোনো সমস্যা নাই। লিয়াকত স্যার আমাদেরকে এবার বলছিল মনে আছে, যে প্যারেন্টস ডে তে সব বাচ্চার বাবা মাকে বলছিল, আমরা মানে ভাইয়ারা লিয়াকত স্যারকে লেকু লেকু বলে ডাকতো। তো বলছে, আপনার ছেলেরা আমাকে লেকু লেকু বলে ডাকে। যাই হোক, এখনো আমাদের মনে আছে এটা। যাই হোক, এগুলা আমরা ফলো করবো না, ঠিক আছে? কারণ একটা কলেজের প্রিন্সিপাল রেসপেক্টেড পারসন। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট স্যার ক্লাসে এখন দেখা হবে আপনাদের সাথে, সবার সাথে। জেনারেল অনেক স্যার অনেক কলেজেই আর্মি পার্সোনাল থাকে, আমাদের কলেজে আর্মি পার্সোনাল ছিল, নেভি পার্সোনাল ছিল। হ্যাঁ, আমার কলেজের এক্স ক্যাডেট 8 ব্যাচের ছিল। যাই হোক, সাইফুর রহমান, সে হচ্ছে টেস বিএসসি পিএন, ঠিক আছে? তিনি হচ্ছে
বিএন টেস্ট বিএসসি বিএন বাংলাদেশ নেভি থেকে ছিল, নেভি থেকে, বুঝছো? স্যার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কি মানে প্রশ্নের মধ্যে লিখতে হয়? প্রশ্নের মধ্যে লিখতে হয়, প্রশ্ন নিয়ে নিবে তো। যত বড় মুখ হা করছো অত বড় প্রশ্ন জায়গা থাকবে না। হ্যাঁ, আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কারো কোনো প্রশ্ন আছে আর? নো স্যার। প্রশ্ন থাকলে না স্যার। ফাতিহা, বাবা পুরো ক্লাসটা বুঝেছো? ফাতিহা? ইয়েস স্যার। আচ্ছা, আরিফ স্যারের ক্লাস নাকি সবার বোরিং লাগে, বুঝছো? তোমারও হয়তো বোরিং লাগছে, কোনো সমস্যা নাই। বাকি স্যার, যত আমার টিচার কাছে আছে মজা- কে আমাদের, বলছো স্যার বোরিং লাগে? বাকি যত আমাদের টিচার আছে আমাদের এডিটিউনে সবাই কিন্তু মজার টিচার, আরিফ স্যার বাদ দিয়ে। ঠিক আছে, সো বাকি ক্লাসগুলো করে করে মজা পাবে ইনশাল্লাহ, আমার মনে হয়। সমস্যা নাই, স্যার মিথ্যে ঠিক স্যার আছে? আপনার ক্লাস তো অনেক ইন্টারেস্টিং, আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। এবং বাবা ফাতিহা, তোমাকে কিন্তু হচ্ছে সিলেবাস কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখবা স্যার গ্রুপে দেওয়া অ্যাটেনডেন্স কি হয়েছে। নিয়েছেন? ও অ্যাটেন্ডেন্স, সবাই যে চলে যাচ্ছে, স্যার চলে গেছে অনেকে। ভালো কথা। স্যার যারা গেছে তাদের কাঁদতে হবে না। অ্যাটেনডেন্স চলে গেছে স্যার, ওদের অ্যাবসেন্ট। যারা চলে গেছে তারা তো অ্যাবসেন্ট, অবশ্যই অ্যাবসেন্ট। আশ্চর্য, এটা আবার বলা লাগে নাকি? ক্লাস শেষ হয়নি তাতেই চলে গিয়েছে। স্যার যতক্ষণ আছে ততক্ষণ ক্লাস থাকবে নাকি? ইয়েস স্যার। তাহলে আচ্ছা, ওকে, সবাই রেডি হয়ে যান। ঈশান পাঠক, অ্যাটেন্ডেন্স ঈশান পাঠক আছে? নাই। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 23 তারিখ। আচ্ছা, ঈশান পাঠক নাই, রিয়াদ নাই, তারপর হচ্ছে ইয়াসিন নাই, আব্দুল আকিব, ইয়েস স্যার। তারপর ইস্তিয়াক, প্রেজেন্ট স্যার। আরাবি, প্রেজেন্ট স্যার। তারপর আদিল, তাসনিম, ইয়েস স্যার। নুদরাত নাওয়ার, নেহা, প্রাচুর্য দে, প্রাচুর্য দে, মুনিম, তারপর নুজহাত, জারিফ, জারিফ, জারিফ আছো? স্যার আমার মাইক্রোফোনটা কাজ করছিল না। আচ্ছা ঠিক আছে, জারিফ, মাহাদি, ইয়েস স্যার। অর্ণ, অর্ণ নাই, আরাফ, আরাফ নাই, তারপরে হচ্ছে মেহরাব, মেহরাব, আনিকা, আব্দুল্লাহ আল নাহিন, প্রেজেন্ট স্যার। নুসরাত, আজমিনা, তাসমিয়া, তারপর তাহমিদুল, প্রেজেন্ট স্যার। মাহমুদুল্লাহ, প্রেজেন্ট স্যার। সাফওয়ান, ফারহান ইশরাক, মোহসেনা মরিয়ম, প্রেজেন্ট স্যার। আদিবা, প্রেজেন্ট স্যার। রিয়ান, প্রেজেন্ট স্যার। আসাদুল্লাহ আল গালিব, সুমাইয়া, মুস্তফা তাজওয়ার, ইয়েস স্যার। ওয়াফি, রিদা, প্রেজেন্ট। রিদা, আচ্ছা আচ্ছা, এরপর আমাকে বলবে, রিদা বলেছো না? আচ্ছা, মাহতাব, প্রেজেন্ট স্যার। আলভি, তারপর হচ্ছে ইমামিম মবিন রশিদ নাই, মুকিমুল, ফাতিহা, ইয়েস আহনাদ স্যার। তাজওয়ার, আহনাদ তাজওয়ার খান, আইনুন জারিয়া, রাইসা মেহজাবিন, তারপর Yes, হচ্ছে sir. রাইসা মেহজাবিন, আহসান ইবনে রশিদ, ফারিয়া, Sir, Raisa na. I know. ও আহসান ইবনে রশিদ, সরি সরি সরি, হয়েছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।